অন্তকর্ণ আর হচ্ছে বই থেকে যদি দেখি, এই যে এই ছবি থেকে দেখানো শুরু করব, অন্তকর্ণ এবং হরমোন এই দুইটাই আমরা পড়ব। তো এর আগের ক্লাসে যথেষ্ট চার্মিং ছিলাম, তো সকাল থেকে প্রচণ্ড বুকে ব্যথা করতেছিল, মনে হচ্ছিল হার্ট অ্যাটাক হয়েছে, হার্ট অ্যাটাক হওয়া উচিত, হার্ট অ্যাটাক হবে। তো উচিত মানে হচ্ছে যেরকম খারাপ লাগতেছিল, পরে অনেক চিন্তা ভাবনা করলাম কিভাবে কেন হতে পারে। পরে হচ্ছে দুইটা ওষুধ খাইলাম একটু আগে, তো আশা করি ঠিক হয়ে যাব ইনশাল্লাহ। এখন দেখো তো কি না, প্রথমে নিজে একটু অ্যানালাইসিস করলাম যে কেন এটা হচ্ছে, এই আর কি। তো প্রথমে আমরা অন্তকর্ণ পড়ব, তারপর পড়ব হচ্ছে হরমোন। তো অল্প সময়ে সব কিছু কমপ্লিট হয়ে যাবে। তো প্রথমে আমরা শুরু করি। দেখো কানের ক্ষেত্রে কি কি অংশ আছে তার আগে সবার কারো কাছে কি ই পেন আছে? ওই যে শীষ পেন, কলমের মধ্যে যে শীষ থাকে, ম্যাটাডোর অল টাইম থাকলে, হ্যাঁ গুড, এটা দাও। শীষটা খুলে দিলে আরও ভালো হয়। তো আমরা দেখব যে কিভাবে এই পুরো প্রক্রিয়াটা আসলে ঘটে এবং কি কি হয়। আমরা পড়ছিলাম কানের তিনটা অংশ আছে, বহিকর্ণ, মধ্যকর্ণ আর কি অন্তকর্ণ। মধ্যকর্ণে কি ছিল আগের দিন পড়ছি, যে হচ্ছে অস্থি ছিল, ম্যালিয়াস ইনকাস স্টেপিস, ছিদ্র ছিল দুইটা, ফেনেস্ট্রা ওভালিস, ফেনেস্ট্রা রোটান্ডা, আর ছিল হচ্ছে ইউস্টেশিয়ান নালী। তো এখন পড়তে হবে অন্তকর্ণ। তো অন্তকর্ণের মধ্যে আসলে সবচেয়ে বেশি মেইন মেকানিজমগুলো আসলে ঘটে, যেখানে আমাদের দুইটা কাজ হয়। আমরা পড়ছি যে ভারসাম্য রক্ষা করে এবং কি করে, শ্রবণ অঙ্গ হিসেবে কাজ করে। তাহলে আমাদের কান দুইটা কাজ করে, কি কি, ভারসাম্য রক্ষাকারী অঙ্গ এবং কি শ্রবণ অঙ্গ। তাহলে এই দুইটা কাজ হচ্ছে আমাদের কান করে। তো ভারসাম্য রক্ষাকারী অঙ্গগুলোর নাম কি, শ্রবণ অঙ্গ এর নাম কি, কি কাজ করে, এগুলো নিয়েই পড়বো। তো প্রথমে এখানে একটা ছবি আছে, আমাদের অন্তকর্ণের মধ্যে দুইটা বিষয় নিয়ে কথা বলা আছে। দেখো এই ছবিটা হচ্ছে এই কলমের মতো, শীষটা দাও। তোমরা সবাই এই শীষের কলম দেখছো? তো দেখো এই যে কলমটা, এই কলমের ভেতরে এই শীষটা থাকে, তাই না? আবার শীষের ভেতরেও কি থাকে, কালি থাকে না? ধরো এই যে কলম, এটা শক্ত, এর ভেতরে হচ্ছে এই কালি মানে এই শীষটা আছে। তো শীষের মধ্যে একটা তরল আছে, কালি আছে। আবার আমরা ভাবলাম যে এই কলমের মধ্যে একটা তরল আমরা অ্যাড করলাম, তাহলে এই যে অংশটা, এর ভেতরে একটা তরল আছে। তো এই যে অংশ, এর নাম হচ্ছে, দেখো বাইরের দিকে এই ছবিটার দিকে তাকাও, এর সাথে কলমটা তুমি একটু মিলাবা। দেখো এই পুরা বাইরের অংশটুকু হচ্ছে কলম, আর মাঝখানে এটা কি, সেই শীষ। তাহলে এই কলম, এটাকে আমরা বলতেছি অস্থিময় ল্যাবিরিন্থ, আর ভেতরে যে শীষ তাকে বলা হচ্ছে কি মেমব্রেনাস ল্যাবিরিন্থ। কি বলা হচ্ছে? তাহলে দেখো বাইরেটার নাম হচ্ছে শক্ত, অস্থিময় ল্যাবিরিন্থ, আর ভেতরেরটা হচ্ছে নরম, এটা কি মেমব্রেনাস ল্যাবিরিন্থ। দুই ধরনের ল্যাবিরিন্থ, অস্থিময় ল্যাবিরিন্থ আর হচ্ছে মেমব্রেনাস ল্যাবিরিন্থ। ওকে, এখন কার ভেতরে কোন তরল থাকে? দেখো এই যে মেমব্রেনাস ল্যাবিরিন্থ, এর ভেতরে একটা তরল থাকে, সেই তরল হচ্ছে ভেতরে, তাহলে ওর নাম আমরা কি বলতে পারি, এন্ডো, মানে কি ভেতরে, তাহলে ওর নাম কি হবে, এন্ডোলিম্ফ। তাহলে মেমব্রেনাস ল্যাবিরিন্থের ভেতরে কি থাকে, এন্ডোলিম্ফ। আর বাইরের দিকে যে অস্থিময় ল্যাবিরিন্থ ছিল, ওটাকে আমরা কি বলবো, ওর ভেতরে কি থাকে, পেরিলিম্ফ। তাহলে দুইটা লিম্ফ পড়ছি আমরা, এন্ডোলিম্ফ আর হচ্ছে পেরিলিম্ফ। তাহলে এন্ডোলিম্ফ কই থাকে, ভেতরেরটার মধ্যে, শীষের মধ্যে, মেমব্রেনাস ল্যাবিরিন্থের মধ্যে, আর এর ভেতরে তরল থাকে, ওটার নাম হচ্ছে পেরিলিম্ফ। ওকে, সামনের দিকে এসে বসতে তোমরা, একদম লাস্ট বেঞ্চে না বসে। ওকে, তাহলে এটা মাথায় রাখবো। এবার চলে আসো, আমাদের হচ্ছে ভারসাম্য অঙ্গ এবং শ্রবণ অঙ্গ শুনতে হবে কি কি আছে। তো ভারসাম্য অঙ্গের নামগুলো পড়ো, কি লেখা আছে, ইউট্রিকুলাস, স্যাকুলাস আর ভেস্টিবুলার অ্যাপারেটাস। দেখো সবার নামের লাস্টে কি আছে, স আছে। দেখো ইউট্রিকুলাস, স্যাকুলাস, ভেস্টিবুলার অ্যাপারেটাস। কিন্তু শ্রবণ অঙ্গের নাম কি, ককলিয়া। এতে কোনো স আছে? এতে কোনো স নাই। এই জন্য আমরা কীভাবে মনে রাখতে পারি, মনে রাখবো হচ্ছে কথা শ্রবণ। কি মনে রাখবা, একটা কথা শ্রবণ। সবাই আমরা কি করি, কথা শ্রবণ। তাহলে শ্রবণাঙ্গ কি হবে, ক দিয়ে হবে, কতে কি হবে, ককলিয়া। ঠিক আছে, তাহলে কথা শ্রবণ, শ্রবণাঙ্গের নাম কি, ককলিয়া, কথা শ্রবণ ককলিয়া। আর সবাই ভারসাম্য, সব স দিয়ে হবে, সব স দিয়ে। ঠিক আছে, এখন এগুলো সম্পর্কে আমরা ডিটেলস পড়বো। তার আগে প্রথমে পড়বো হচ্ছে আমরা শ্রবণ অঙ্গ নিয়ে। তো শ্রবণ অঙ্গের দিকে খেয়াল করো, ককলিয়া কোথায় থাকে, কি অবস্থা, এই জিনিসগুলো কি, সেটা একটু আমরা বই থেকে, ছবি থেকে দেখবো। তো প্রথমে আগে তোমাদের স্ট্রাকচারটা দেখাই, মানে কিভাবে আসলে আমাদের ভেতরে, কানের ভেতরে সাউন্ড যায়।
দেখো শব্দ তরঙ্গ এখান থেকে যাচ্ছে টিম্প্যানিক পর্দা, সেখান থেকে কি ম্যালিয়াস, ইনকাস, স্টেপিস, সেখান থেকে কোন ছিদ্র দিয়ে ভেতরে প্রবেশ করে? ফেনেস্ট্রা ওভালিস। দেখো এই ছবিটার দিকে যদি তুমি তাকাও, এইটাই হচ্ছে আমাদের অন্তঃকর্ণের অংশ, সেই ককলিয়ার অংশ। দেখো এটা হচ্ছে এরকম থাকে, ওই যে শামুকের মতো, কিন্তু এটাকে নর্মাল দেখানো হয়েছে। তো এই উপরের একটা অংশ আছে, নিচে মাঝখানে একটা অংশ আছে, নিচের দিকে একটা অংশ আছে। তো উপরেরটার নাম হচ্ছে স্ক্যালা ভেস্টিবুলি, তাহলে এই লম্বাটার নাম কি? স্ক্যালা ভেস্টিবুলি। আর একদম নিচেরটার নাম হচ্ছে স্ক্যালা টিম্পেনি। তাহলে বলতো মাঝেরটার নাম কি হবে? স্ক্যালা মিডিয়া। তাহলে মাঝখানেরটার নাম কি হবে? মিডিয়া মানে কি? মাঝে। তাহলে মাঝেরটার নাম হবে হচ্ছে স্ক্যালা মিডিয়া। ওকে, তাহলে টিম্পেনি, ভেস্টিবুলি, মিডিয়া, টিম্পেনি। ওকে, এখন দেখো মনে করো এই ভেস্টিবুলি এ হচ্ছে আওয়ামী লীগ, আর টিম্পেনি মনে করো হচ্ছে বিএনপি। এই দেখো এই দুজন একসাথে দেখছো এখানে যুক্ত হয়ে গেছে। হ্যাঁ, তাহলে দেখো তাহলে এরা দুইজন একসাথে কানেক্টেড, তাহলে এদের মধ্যে যে তরল সেম সেম থাকবে না? তরল কি থাকবে? একই থাকবে। এখন এখানে দুইটা তরল থাকে, আমরা একটু আগে পড়ছি দুটো তরলের নাম পড়ছি, এন্ডোলিম্ফ আর কি পেরিলিম্ফ। কি কি পড়েছি আমরা? এন্ডোলিম্ফ আর হচ্ছে পেরিলিম্ফ। তো এন্ডোলিম্ফ থাকবে হচ্ছে ভেতরে, তাহলে বলতো এন্ডোলিম্ফ কোনটার মধ্যে থাকবে? মাঝখানে, মিডিয়াতে থাকবে। আর এই বাইরের দুই সাইডে ভেস্টিবুলি আর টিম্পেনির মধ্যে কি থাকবে? পেরিলিম্ফ। ক্লিয়ার? কনসেপ্ট কি ক্লিয়ার? আচ্ছা, এবার দেখো তাহলে এটা পড়লাম, তাহলে এই যে ওরা যে জায়গা দিয়ে যুক্ত হয় সেই জায়গাটার নাম কি? হেলিকোট্রিমা। কি নাম? হেলিকোট্রিমা। হেলিকোট্রিমা। তাহলে মনে রাখবো ভেস্টিবুলি আর টিম্পেনি যুক্ত হয় এই যে অংশটা, এটার নাম কি? হেলিকোট্রিমা। তুমি ভাই এখানে আসো, একদম লাস্ট। এবার দেখো শব্দটা কিভাবে আমরা শুনতে পাই, কোন কোন স্নায়ু দিয়ে শুনবো, কিভাবে যাবে, সব কিছু খেয়াল করতে হবে। দেখো এখান থেকে প্রথমে মনে রাখবা, আসো এখানে চলে আসো। প্রথমে হচ্ছে এই যে ফেনেস্ট্রা, দেখা যাচ্ছে না কারো, এখান থেকে সাউন্ড ওয়েভ এখান থেকে আসলো, যে সাউন্ডটা কোথায় আসবে? এইখান থেকে ঘুরে এইদিকে আসাচ্ছে, সাউন্ড মনে করে কি না এত ঘোরাঘুরির দরকার নাই, এইখান থেকে আমরা চলে আসি। তাহলে ভেস্টিবুলি থেকে সাউন্ডটা কই আসবে? মিডিয়া। মিডিয়া থেকে কই নামবে? টিম্পেনি। আচ্ছা, তাহলে দেখো ভেস্টিবুলি থেকে যখন সাউন্ডটা মিডিয়াতে আসবে, মিডিয়া থেকে যখন টিম্পেনিতে আসবে, তখন কি কি ঘটনা আসলে ঘটে? তো এই মিডিয়া সম্পর্কে আমাদের জানতে হবে। মিডিয়ার উপরে একটা ঝিল্লি আছে, এর নাম হচ্ছে রেসনারের ঝিল্লি, আর নিচের দিকে একটা ঝিল্লি, এটার নাম হচ্ছে বেজিলার ঝিল্লি। মনে রাখবো কিভাবে? দেখো বেজ মানে কি? ভিত্তি। নিচের দিকে কি থাকবে? বেজ থাকবে, ভিত্তি থাকবে। তাহলে এই বেজ বা ভিত্তি এটা থাকবে হচ্ছে এই বেজিলার ঝিল্লি, আর উপরের দিকে এখানে থাকবে হচ্ছে রেসনারের ঝিল্লি। ঠিক আছে? আচ্ছা, এবার দেখো এখান থেকে সাউন্ডটা এখানে আসার পথে, এখান থেকে এখানে এসে এই টিম্পেনি দিয়ে পরে এই দিক দিয়ে বের হয়ে যায়। কি দিয়ে বের হয়ে যায়? ফেনেস্ট্রা রোটান্ডা দিয়ে বের হয়ে বাইরে প্রশমিত হয়ে যায়। তাহলে এই যে অংশটা বেজিলার ঝিল্লিতে কি থাকে এটা একটু আমরা দেখবো। দেখো সবাই সিটে চলে আসো। দেখো এখানে বেজিলার ঝিল্লি আমি আঁকাইছি, রেসনারের ঝিল্লি, নিচে হচ্ছে বেজিলার ঝিল্লি। তো বেজিলার ঝিল্লিতে যে বেজ মানে তো ভিত্তি, বেজিলার ঝিল্লিতে এরকম এরকম থাকে। এই যে অংশগুলো, এই যে বক্স বক্স দেখতেছো, এগুলো হচ্ছে অর্গান অফ কর্টি। এগুলোর নাম কি? সংবেদী অর্গান অফ কর্টি। এই অর্গান অফ কর্টির গায়ে থাকে হচ্ছে রোম। কতগুলো রোম? 25,000 রোম। তাহলে দেখো বেজিলার ঝিল্লিতে কি থাকে? সবাই অ্যান্সার দাও, কি থাকে? অর্গান অফ কর্টি। আর অর্গান অফ কর্টিতে কতগুলা রোম থাকে? 25,000। ওকে, তাহলে সংবেদী অর্গান অফ কর্টি 25,000 রোম থাকে। ওকে, এখন এমসিকিউতে তাহলে কি আসবে? এমসিকিউতে আসবে অর্গান অফ কর্টিতে কতগুলো রোম থাকে, অ্যান্সার কি হবে? 25,000। অর্গান অফ কর্টি কোথায় থাকে, অ্যান্সার কি হবে? বেজিলার ঝিল্লি। ক্লিয়ার? এই হচ্ছে এমসিকিউ কোয়েশ্চেন। এখন যদি তুমি স্পেশালি বলো যে সিকিউ বা প্রসেসটা কি হয়, এই যে রোমগুলা কি হবে? রোম তো রোম, লোমের মতো না, রোম। রোমগুলা কি হবে? এখান থেকে সাউন্ড ওয়েভ যাওয়ার সময় ওটা একটা ভাইব্রেট হবে। ওই সাউন্ড ওয়েভটা রোমগুলা সংবেদনশীল না, ওরা সংবেদী, ওরা নিবে, নিয়ে ওটা স্নায়ুর মাধ্যমে ব্রেনে পাঠিয়ে দিবে। বলতো কোন স্নায়ুর মাধ্যমে শব্দ আমরা শুনি? অডিটরি স্নায়ু। কোন স্নায়ু? তাহলে এরা কোন স্নায়ু দিয়ে পাঠিয়ে দিবে? অডিটরি স্নায়ু। ঠিক আছে? আমরা অষ্টম 8 নম্বর স্নায়ুর নাম কি পড়ছিলাম? অডিটরি বা ভেস্টিবুলো ককলিয়াল। দেখো তো এটা ককলিয়ার অংশ না?
তাহলে এটা ককলিয়া থেকে স্নায়ুটা যাচ্ছে, এজন্য নাম ছিল ভেস্টিবুলো ককলিয়াল। তাহলে ভেস্টিবুলারটা কোথায়, সেটা হচ্ছে ভারসাম্যতে আসবে। তাহলে এইটুকু আমাদের কাছে ক্লিয়ার। এবারে সব ভারসাম্য নিয়ে পড়তে হবে। তো দেখো এখানেও আমি ছবি আঁকছিলাম, স্কেলা ভেস্টিবুলি, স্কেলা মিডিয়া, টিম্পানি, এটার নাম কি হেলিকোট্রিমা, হেলিকোট্রিমা। ওকে, এবার দেখো এখানে অর্ধবৃত্তাকার নালী আছে। তো প্রথমে আসো ইউটিকুলাস, স্যাকুলাস, ভেস্টিবুলার অ্যাপারেটাস। এই ভেস্টিবুলার অ্যাপারেটাসে কি থাকে, 3টি অর্ধবৃত্তাকার নালী। কয়টা? 3টা। তো এটা প্রথমে জানতে হবে, পরীক্ষাতে আসতেই পারে কয়টা অর্ধবৃত্তাকার নালী, অ্যান্সার কি হবে 3টা। এবার দেখো এই 3টা অর্ধবৃত্তাকার নালী পরস্পরে কোণ কেমন অবস্থান থাকে, সমকোণে। যেমন এক্স ওয়াই জেড অক্ষ থাকে না, 3টা থাকে হচ্ছে সমকোণে থাকে, এখানেও এই 3 নালী কি থাকে, সমকোণে থাকে। এখন নালীগুলোর বৈশিষ্ট্য আছে, এটা দেখতে কেমন, অর্ধবৃত্তাকার। কেমন? অর্ধবৃত্তাকার। এখন এই অর্ধবৃত্ত থেকে আমাদের একটা কনসেপ্ট পড়তে হবে। দেখো এই অর্ধবৃত্তাকার হইলেও এর যে শেষের দিকে এসে এই জায়গাটা একটু স্ফীত হয়ে যায়, একটু মোটা হয়ে যায়, বুঝছো? এই যে কোনো স্ফীত জায়গাকে আমরা কি নাম দিই, অ্যাম্পোলা। তাহলে এই অর্ধবৃত্তাকার নালীর স্ফীত অংশের নাম কি, অ্যাম্পোলা। ঠিক আছে, ওকে। এবার অ্যাম্পোলার মধ্যে কি থাকে, দেখো এখানে লিখছি, অ্যাম্পোলায় কি থাকে, ম্যাকুলা থাকে। অ্যাম্পোলায় কি থাকে, ম্যাকুলা। আর ম্যাকুলায় কি থাকে, ওটোলিথ দানা। উচ্চারণ করো, কি থাকে, ওটোলিথ। তাহলে ম্যাকুলায় থাকে হচ্ছে ওটোলিথ। আর ওটোলিথ কি দিয়ে তৈরি, ক্যালসিয়াম কার্বনেট। এখানে বেসিক কি দেখো, লিথ মানে কি তোমাদের মনে আছে, লিথ মানে কি, পাথর। পড়ছো না, লিথ মানে পাথর। চুনা পাথরের সংকেত কি, ক্যালসিয়াম কার্বনেট। তাহলে ওটোলিথ, ক্যালসিয়াম কার্বনেট, চুনা পাথর। আর তাহলে মনে রাখতে হবে অ্যাম্পোলায় কি থাকে, ম্যাকুলা। ম্যাকুলাতে কি দানা থাকে, ওটোলিথ দানা। আমি ছবি থেকে দেখাবো, এবার তুমি সব কিছু বুঝতে পারবা। ছবিতে দেখানোর পরে বাকিটুকু তোমার কাছে ক্লিয়ার হবে। দেখো এই ছবিটার দিকে তাকাও, এটা পুরোটা সেই অর্ধবৃত্তাকার নালী, এর এই প্রান্তটা হচ্ছে স্ফীত হয়ে আছে। স্ফীত অংশের নাম কি, অ্যাম্পোলা। এই অ্যাম্পোলার মধ্যে দেখো এই যেটা স্ট্রাকচার দেখতে পাচ্ছ ফুলের মতো এরকম, এটার নাম হচ্ছে ম্যাকুলা। এটা বইয়ে লেখা নাই, ম্যাকুলা। এই ম্যাকুলার মধ্যে যারা থাকে ওদেরকে বলা হয় কুপুলা। তো ম্যাকুলা কি দিয়ে তৈরি, মানে ম্যাকুলার ভেতরে কি থাকে, কুপুলা। আর পুরো জিনিসটার নাম কি, ম্যাকুলা। নামগুলো সুন্দর না, ম্যাকুলা, কুপুলা, অ্যাম্পোলা। ও সবই তো লা দিয়ে। আচ্ছা ঠিক আছে, ওকে। দেখো না, কারণ নামে আর লা তো নাই। হ্যাঁ, তোমার নাম কেন যোগ করবো, ডক্টর মোহাম্মদ ইউনুসের নাম যোগ করবো, তোমারটা কেন যোগ করবো? দেখো ঠিক আছে, হাসিলা। দেখো তাহলে দেখো এখানে হচ্ছে ম্যাকুলা, কুপুলা। এখন ঘটনাটা আসলে কি ঘটে, এটা মজার। এখানে এই দানাগুলো দেখতে পাচ্ছ, এখানে দেখো দানা, দানাগুলো হচ্ছে ওটোলিথ দানা। কি দানা, ওটোলিথ দানা। তো এই যে রোমগুলো দেখা যাচ্ছে, দাগ দাগ, এগুলো হচ্ছে রোম। তো মনে করো, ধরো যে কান মানে মাথা, তোমার বডি একদিকে বাঁকায় গেল, এই যে বাঁকায় গেলে এরকম দেখাবে। তো এই জিনিসটা কি, যখন বাঁকায় যাচ্ছে তখন এই ওটোলিথ দানা কি সরে যাবে না, ওর ভেতরে ভেসে আছে, সরে যাবে। সরে গেলে তখন বাম সাইডের এই যে রোমগুলো এখানে কি টাচ করবে না? তাহলে বাম সাইডের রোমে যদি টাচ করে, তাহলে বাম সাইডের রোমগুলো কি ফিল করবে, যে মাথা বাম দিকে চলে আসছে। তখন মাথাকে বা বডিকে সোজা করতে যে কাজটা করা লাগবে, ও সেটা ব্রেনে সিগন্যাল পাঠাবে কি, যে বাম দিকে সরে আসছে। ব্রেন তখন পরের কাজগুলো করবে, যে কীভাবে সোজা করা যায়। বুঝতে পারছো? তাহলে এই হচ্ছে মেকানিজম। এখন এই মেকানিজমটা আসলে পড়ানোর মতো এমসিকিউ বিষয়টা না, তারপরে বুঝাই দিলাম, সবাই আশা করি বুঝতে পারছো। যতটুকু বুঝছো তুমি এতটুকু তো পারবা, পরীক্ষাতে স্যাররা এগুলো হুবহু লিখবা, তুমি এত সহজ না। নর্মালি তুমি চিন্তা করবা, এখানে কি থাকবে, ম্যাকুলা। ম্যাকুলার মধ্যে কি আছে, কুপুলা। কুপুলার মধ্যে কি দানা থাকে, ওটোলিথ দানা। যখন তুমি একদিকে কাজ করবা তখন কি হবে, ওটোলিথ দানাগুলো সরে যাবে, রোমগুলোতে সংস্পর্শ আসবে। রোমগুলো কি সংবেদী, ওরা তখন সিগন্যালটা পাঠাবে। সিগন্যালটা কোথায় পাঠাবে, মস্তিষ্কে পাঠাবে। কোন স্নায়ু দিয়ে, এটা পরীক্ষায় আসবে। কোন স্নায়ু, ভেস্টিবুলার স্নায়ু। এসে দেখো কোন স্নায়ু কানেক্টেড, দেখো তো ভেস্টিবুলার স্নায়ু। তার আমরা মনে রাখবো কি, যে ভতে কি ভারসাম্য না, ভারসাম্য অঙ্গ বা ভারসাম্য রক্ষা করে কোন স্নায়ু, ভেস্টিবুলার স্নায়ু। ইজি, ভারসাম্য ভেস্টিবুলার। কি মনে রাখবো আমরা, ভারসাম্য ভেস্টিবুলার। ক্লিয়ার? এটুকুই পড়তে হবে। এটুকু তুমি যদি লিখে আসতে পারো তোমার সৃজনশীল পরীক্ষার প্রশ্নে, তাও তুমি পারবা। ভারসাম্য অঙ্গ হচ্ছে ভেস্টিবুলার, ভেস্টিবুলার স্নায়ু দিয়ে যাবে। ওকে, তাহলে এটাও আমাদের পড়া হয়ে গেল। এখানেও আমি হচ্ছে সবগুলো লিখে দিতে পারবো। তাহলে এবার চলো, তাহলে আমাদের কান শেষ। কানের পরে আমাদের কি পড়তে হবে, রাসায়নিক সমন্বয়। রাসায়নিক সমন্বয় কিসের মাধ্যমে হয়, অন্তঃক্ষরা আর হচ্ছে বহিঃক্ষরা। আসলে সমন্বয় করার আগে হরমোন দিয়ে হয়। সমন্বয় কিসে হয়, তোমাদের সবারই এখানে সমস্যা থাকে, হরমোনের সমস্যা সবার পড়ার জন্য আর কি, অন্তত এইখানে, তাই না? হরমোন,
হরমোনের সমস্যা না থাকলেও মনে তো সবারই সমস্যা। এই যে দেখো মনে ব্যথা করতেছিল, এখন একটু কমে গেছে। ও তুমি মনে হয় এটা ফিল করেছো, কারণ তুমি তো সপ্তাহে সপ্তাহে প্রতি সপ্তাহে একটা বিয়ের ছবি দেয়, বিয়ের পাত্র হয়ে। সপ্তাহে না দিলে মাসে মাসে দেয়। তো দেখছি যে রিসেন্ট 2-3 মাসে 2-3টা বিয়ের ছবি দিয়েছে, তারপর তো 2টা হয়েছে। এবং ও বেশি ফিল করতে পারে যে পার্থক্য। হ্যাঁ 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 হ্যাঁ, এই বছরও না, না ঈদের সময় না। কেন আগের বছর কখন শুরু শুরু হয়েছে? এই সময়ের দিকে না, ফেব্রুয়ারি মাসের দিকে না। ও ঠিক আছে, রেডি হতে হবে এখন। দেখো না সবাই, মানে আমি নিজে জানি না, প্রতি বছর একটা নির্দিষ্ট সময় আমি শুনি আমার বিয়ে। ঠিক আছে, এটা খুব ভালোই লাগে। নিজে জানি না, অথচ সবাই স্টুডেন্ট এসে দিকে, স্যার আপনার নাকি বিয়ে, স্যার আপনার নাকি এত তারিখে বিয়ে, আপনার নাকি সামনে বিয়ে, স্যার আপনার কি বিয়ে হয়ে গেছে। হ্যাঁ রিসেন্ট এইগুলো নিয়ে তো ভালো। বিয়ে হয়ে গেলে ও আচ্ছা আচ্ছা ঠিক আছে। না বিয়ে করে চমকে কেন দিব, আমি নিজেই চমকে দেবো, বিয়ে করলে মানুষ চমকে যায়। দেখো রাসায়নিক সমন্বয়, রাসায়নিক সমন্বয় হচ্ছে আমাদের হরমোন আর এনজাইম, এই দুটা হচ্ছে রাসায়নিক রস হিসেবে আমাদের দেহে ক্ষরিত হয়। তবে মূলত আমাদের সব কিছু সমন্বয় করে হচ্ছে হরমোন। তো দেখো দুইটা গ্রন্থি আছে আমাদের বডিতে, দুই টাইপের, মানে গ্রন্থিগুলোকে দুই ভাগে ভাগ করা যায়, অন্তঃক্ষরা আর কি বহিঃক্ষরা। কনসেপ্টটা বুঝতে হবে। কনসেপ্টটা হচ্ছে অন্তঃক্ষরা মানে কি, মনে রাখবা, এদিকে তাকাও সবাই, এটা হচ্ছে রক্তনালী। এটা কি নালী? রক্তনালী। রক্তনালীর ভেতর দিয়ে যদি কোনো গ্রন্থির ক্ষরিত রস রক্তনালীর অন্ত দিয়ে যায়, তখন তার নাম কি হবে? অন্তঃক্ষরা। বোঝা গেছে? ক্ষরিত রস রক্তনালীর অন্ত দিয়ে, তাই তার নাম কি? অন্তঃক্ষরা। অন্ত মানে কি? মধ্য। মধ্য দিয়ে গেলে কি হবে? অন্তঃক্ষরা। আর যদি ক্ষরিত রস রক্তনালীর বাইরে দিয়ে যায়, বহি দিয়ে যায়, তখন তাকে আমরা কি বলবো? বহিঃক্ষরা। ক্লিয়ার? এখন কেন বহি দিয়ে যাবে? কারণ রক্তের মধ্যে দিয়ে যেতে পারছে না। কেন? কারণ তার নিজস্ব নালী আছে, অলরেডি কি আছে? তার নিজস্ব। যাদের নিজস্ব নালী আছে ওদের ক্ষরিত রস কি দিয়ে যাবে? নিজস্ব নালী দিয়েই যাবে। আর যাদের নিজস্ব নালী নাই তাদের ক্ষরিত রস কি দিয়ে যাবে? রক্তের মধ্য দিয়ে যাবে। সুতরাং এটাকে আমরা কি বলবো? অন্তঃক্ষরা। তাহলে যারা ক্ষরিত রস নিজস্ব নালী দিয়ে যাবে ওদেরকে আমরা কি বলবো? তার মানে এটা কি রক্তের অন্ত দিয়ে যায় নাকি রক্তের বহি দিয়ে যায়? যেটা রক্তের বহি দিয়ে যাবে ওটাকে বলা হবে বহিঃক্ষরা। এখন দেখো, যার নিজস্ব নালী আছে ওটাকে আমরা বলবো কি? স্বনাল। আর যার নিজস্ব নালী নাই তাকে আমরা কি বলবো? অনাল। ঠিক আছে, অনাল আর কি। দেখো তো, এই অন্তঃক্ষরা গ্রন্থির ক্ষরিত রসের নাম কি? আর বহিঃক্ষরা গ্রন্থির ক্ষরিত রসের নাম কি? এনজাইম। এই হরমোন তার গন্তব্য কোথায়? দূরবর্তী স্থানে। আর এনজাইমের গন্তব্য কোথায়? নিকটবর্তী স্থানে বা নিকটে। তো এই হচ্ছে কনসেপ্ট। এবার চলে আসো মিশ্র গ্রন্থি। মিশ্র গ্রন্থি কি কি আছে বলো? অগ্নাশয়, ডিম্বাশয়, অগ্নাশয়, তারপর কি হবে? ডিম্বাশয়, তারপর লেখো মলাশয়। হয় না? কেন শয় থাকে না? হয়ে যাবে অগ্নাশয়, ডিম্বাশয়, শুক্রাশয়, মলাশয়। মলাশয় তো আর হবে না। শুক্রাশয়, ডিম্বাশয়। যকৃৎ হয়, কিন্তু যকৃতের স্পেসিফিক করে লেখা নাই বইয়ে। কোথায় লেখা আছে? হ্যাঁ আচ্ছা, অনেক অধ্যায় আছে তো। যকৃত হয় তাই বলছি, যকৃতের কথা মাথায় রাখবা। এবার আসো হরমোন। হরমোন আবিষ্কার করে কারা? স্টার বয়েজ। হরমোন কারা আবিষ্কার করে? স্টার বয়েজ। হরমোন সবাই বলো, হরমোন আবিষ্কার করে কে? দ্রুত বলো। স্টার বয়েজ। স্টার বয়েজ কারা জানো? স্টার বয়েজ হচ্ছে স্টার্লিং আর বায়ালিস। মনে রাখবা, আর্নেস্ট স্টার্লিং, কইতা পরের পেজে আছে, এই যে স্টার্লিং আর হচ্ছে বায়ালিস। তার মানে মনে রাখবো আমরা স্টার বয়েজ। তাহলে বলো হরমোন আবিষ্কার করে কারা? স্টার বয়েজ, স্টার্লিং, বায়ালিস। পারবো আমরা? কত সালে? দুজন মিলে। তাহলে কত সালে হবে? 1902 সালে হবে। দুজন মিলে আবিষ্কার করছে, 1902 সালে হবে। তাহলে এটা। আর প্রথম আবিষ্কৃত হরমোনের নাম কি? সিক্রেটিন। মনে রাখবা, সিক্রেশন মানে কি? ক্ষরণ না? সিক্রেট হয় সিক্রেটিন থেকে। ওকে, দেখতে কষ্ট হলে একটু বাড়াই দিচ্ছি এটা। ঠিক আছে, এইবার দেখো তুমি, তাও হচ্ছে না, খারাপ হয়ে যাবে। এটা এনাফ। ওকে, এবার চলো হরমোনের বৈশিষ্ট্য কি? রাসায়নিক দূত। হরমোন অলওয়েজ কি? প্রোটিন দিয়ে তৈরি না?
তোমাদের শিখাইছিলাম হরমোন এবং এনজাইম এই দুজনেই কি দিয়ে তৈরি? প্রোটিন দিয়ে তৈরি। হরমোন এনজাইম দুজনেই প্রোটিন দিয়ে তৈরি। ওকে, হরমোন ধীরে ধীরে হয়, এগুলো তোমরা পড়বা। এবার আসলে বিভিন্ন হরমোন আছে। ট্রপিক হরমোন মানে কি জানো? মনে করো আমি হচ্ছে একটা গ্রন্থি, আমি একটা হরমোন ক্ষরণ করলাম, ধরো এটা হচ্ছে সেই হরমোন, এবং অভিজিৎ হচ্ছে একটা গ্রন্থি, এই হরমোনটা অভিজিৎকে গিয়ে বললো যে অভিজিৎ তুমি তোমার হরমোন ক্ষরণ করো। তাহলে এই যে হরমোনটা সে কি কোনো কাজ করতেছে? একটা কাজ করতেছে, অন্য একটা গ্রন্থিকে গিয়ে বলতেছে হরমোন ক্ষরণ করতে। বুঝছো সালমান? তাহলে এই গ্রন্থিটা, মনে করো আমি একটা গ্রন্থি, এখান থেকে হরমোন ক্ষরণ করলাম, সেই হরমোন, সালমান হচ্ছে একটা গ্রন্থি, সালমান মনে করো ও হচ্ছে থাইরয়েড গ্রন্থি, ঠিক আছে? সালমান এই যে হইতেই তো পারেন থাইরয়েড গ্রন্থি, সালমান হচ্ছে থাইরয়েড গ্রন্থি। এখন এই হরমোনটা থাইরয়েড গ্রন্থিকে গিয়ে বলবে থাইরয়েড গ্রন্থি তুমি তোমার হরমোন ক্ষরণ করো, ঠিক আছে? তাহলে এই যে হরমোন, এই হরমোনকে আমরা কি বলবো? ট্রপিক হরমোন। কি বলবো? যখন কোনো হরমোন অন্য একটা গ্রন্থিকে গিয়ে বলে হরমোন ক্ষরণ করতে, তখন সেই হরমোনকে কি বলা হয়? ট্রপিক হরমোন। বুঝতে পারছো? ক্লিয়ার? ওকে। এক গ্রন্থি থেকে নিঃসৃত হরমোন অন্য গ্রন্থিকে গিয়ে যদি ক্ষরণ করতে পারে তখন তাকে কি বলা হয়? ট্রপিক হরমোন। ওকে, বাকি যেগুলো আছে এগুলো দেখা হলে আমি সবটা তোমাদের সুন্দর করে পড়াই দিব। আগে স্পেসিফিকগুলো পড়ায় আসি। চলো সবাই শিটে চলে আসো। কি লেখা আছে দেখো। মানবদেহের সবচেয়ে বড় গ্রন্থি কি? মানবদেহের সবচেয়ে বড় গ্রন্থি কি? হ্যাঁ, যকৃৎ নাকি যকৃত? যকৃত, যকৃৎ। আচ্ছা, মানবদেহের সবচেয়ে বড় অন্তঃকোষ গ্রন্থির নাম কি? সালমান দাঁড়াও, ওই যে থাইরয়েড গ্রন্থি দাঁড়ায় পড়ছে, সবচেয়ে বড়। তাহলে বলো সবচেয়ে বড় গ্রন্থি কি? থাইরয়েড। বসো থাইরয়েড। দেখো সবচেয়ে বড় গ্রন্থি হচ্ছে থাইরয়েড। সবচেয়ে বড় কি গ্রন্থি? অন্তঃক্ষরা গ্রন্থি হচ্ছে থাইরয়েড গ্রন্থি, ঠিক আছে? ওকে, আর সবচেয়ে বড় গ্রন্থি বললে কি হবে? যকৃৎ। এরপরে আসো, মানবদেহের সবচেয়ে ছোট গ্রন্থির নাম হচ্ছে পিটুইটারি। কি? পিটুইটারি। এবার দেখো পিটুইটারি, দেখো নিচের দিকে লেখা আছে, পিটুইটারির নাম লেখা আছে। তোমরা সবাই এটা পড়ছিলাম, মনে আছে? যে এডিএইচ স্টেজ পড়ার সময় আমরা পড়ছিলাম না যে এডিএইচ খরিত হয় হাইপোথ্যালামাস থেকে, পিটুইটারি গ্রন্থির পশ্চাৎখণ্ডে এসে জমা থাকে। তো পিটুইটারি, পিটুইটারি। এখন দেখো এই যে পিটুইটারি গ্রন্থি, এর কিছু বৈশিষ্ট্য আছে। পি মানে কি বলো? পি, পি, পি মানে তো আবার অন্য কিছু ভেবো না, বাচ্চাদের না। পি মানে হচ্ছে মোটর। পি মানে কি? মোটর। তাহলে পি মানে কি? মোটর। তাহলে পি টুইটারি কি হবে? মোটর দানা। পি টুইটারি কি হবে? মোটর দানা। আচ্ছা, এখন ছোটবেলায় কি মটর ভাজা খাইছো? কয় টাকা দিয়ে কিনতা? 5 টাকা। তাহলে মটর ভাজার এই যে 5 টাকা, এটা কত গ্রাম হবে? 0.5 গ্রাম। তাহলে বলো পি পিটুইটারি কত গ্রাম হবে? 0.5 গ্রাম। ওকে, এবার দেখো এই যে পিটুইটারি, সে সবচেয়ে ক্ষুদ্রতম হলেও সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে ইম্পর্টেন্ট গ্রন্থি। তাই তাকে কি বলা হয়? প্রভু গ্রন্থি বা গ্রন্থিরাজ বা মাস্টার গ্ল্যান্ড বা আর তো কিছু বলা হয় না, হাইপোথ্যালামাসের সঙ্গে যুক্ত, এটা তো বলা হবে না। তাহলে প্রভু গ্রন্থি, গ্রন্থিরাজ, মাস্টার গ্ল্যান্ড। রিপিট করো কি কি? প্রভু গ্রন্থি, গ্রন্থিরাজ, মাস্টার গ্ল্যান্ড, এরকম যে টাইপের নাম দেওয়া হবে। হ্যাঁ, প্রভু এই গ্রন্থিদের রানী, তাও পিটুইটারি গ্রন্থি, ঠিক আছে? ছেলেদের দেহে রাজা, তোমাদের দেহে রানী। এখন দেখো পিটুইটারি গ্রন্থির দুইটা অংশ, একটা হচ্ছে অ্যাডিনো হাইপোফাইসিস আর একটা কি? নিউরো হাইপোফাইসিস। পড়ছো এটা? কেউ পড়ার কথা না, আলিম স্যারের বই আছে। দেখো অগ্র হচ্ছে অ্যাডিনো, অগ্র কি হবে? অ্যাডিনো। আর নিউরো কি হবে? পশ্চাৎ। অগ্র হচ্ছে অ্যাডিনো, নিউরো কি হবে? পশ্চাৎ। তাহলে অ্যাডিনো হাইপোফাইসিস আর একটা কি? নিউরো হাইপোফাইসিস। তাহলে অ্যাডিনো হাইপোফাইসিস আর একটা কি? নিউরো। নিউরো হচ্ছে পশ্চাৎ, অ্যাডিনো কি? অগ্র। অ্যাডিনো অগ্র, এটা মনে রাখলে হবে। এবার চলো আমরা পড়বো হচ্ছে হাইপোথ্যালামাসের সাথে যুক্ত। আমি তো ছবিটা তোমাদের দেখাই, তোমাদের বইয়ে একটা ছবি আছে, ছবি থেকে দেখো। এই যে এইখানে থাকে অ্যাডিনো হাইপোফাইসিস, সরি মানে পিটুইটারি গ্রন্থি এখানে থাকে। এই হাইপোথ্যালামাস থেকে অনেক তোমার হচ্ছে হরমোন খরিত হয়ে এখানে এসে জমা হয়। ওকে, এবং জমা হওয়ার পরে ওইখান থেকে সব জায়গায় সার্ভ হয়। ওকে, নেক্সট কি কি থাকে এগুলো পরে পড়তেছি। এবার চলো আমরা পড়বো হচ্ছে কি পড়বো এবার? সবাই শিটে চলে আসো। পরের গ্রন্থিটার নাম দেখো, এই যে
সালমান তোমার গ্রন্থি এটা, তাহলে বলো কি কি হবে? এইচ প্রজাপতি। এইচ প্রজাপতি মানে এইচ প্রজাপতি মানে কি? দেখো আমাদের একটা গ্রন্থি যে প্রজাপতির মতো দেখতে, ছবি থেকে দেখাই দিই, এই যে দেখো, এটা কি লাল লাল, এটা কি? থাইরয়েড গ্রন্থি। এটার নাম কি? এখানে থাকে, কি নাম এটা? থাইরয়েড গ্রন্থি। থাইরয়েড গ্রন্থি হচ্ছে কি আকৃতির? এইচ এর মতো, আবার কিসের মতো? পতঙ্গ হিসেবে প্রজাপতি। সো এইচ আর প্রজাপতি, এই তীর দেওয়া এখানে কি হবে? তাহলে এখানে কি লেখা হবে বলতো? থাইরয়েড। তাহলে থাইরয়েড লিখে ফেলো। এবং সবচেয়ে বড় অন্তঃক্ষরা। এরপরে আসো T3 T4 ক্যালসিটোনিন কি কি খরিত হয় এখান থেকে? T3 T4 ক্যালসিটোনিন। ওকে, তো প্রথমে হচ্ছে T3 আসলে কি? আমার নামগুলো একটু পড়ে আগে, দেখো সবাই নামটা সুন্দর করে পড়ো। ট্রাই আয়োডোথাইরোনিন। কি নাম? ট্রাই আয়োডোথাইরোনিন। ট্রাই মানে কি? 3, তাহলে সংক্ষিপ্ত নাম কি হবে? T3। এরপরে দেখো T4, এর নাম হচ্ছে থাইরক্সিন। আবার কেউ বলো না টেট্রাআয়োডোথাইরোনিন, না, থাইরক্সিন। আর ক্যালসিটোনিন, দেখো ক্যালসিটোনিন এর নাম থেকে আমরা কি বুঝতেছি? ক্যালসিয়ামের সাথে কানেক্টেড না? কার সাথে কানেক্টেড? ক্যালসিয়ামের সাথে। তাহলে ক্যালসিটোনিন কি হবে? ক্যালসিয়ামের সাথে কানেক্টেড। তার মানে দেখো T3 পাশে লিখে রাখো ট্রাই, ট্রাই ডট ডট। T4 কি? থাইরক্সিন। আর ক্যালসিটোনিনটা সুন্দর করে এখানে লেখা আছে, আমি সুন্দর করে পড়াই মুখস্থ করে দিচ্ছি এখনই। খুবই সহজ, খুবই সহজ। ক্যালসিটোনিন কি করে? দেখো ক্যালসিটোনিন ক্যালসিয়ামের মাত্রা কমায়। কি করে? ক্যালসিটোনিন ক্যালসিয়ামের মাত্রা কমায়। তাহলে আমরা কীভাবে মনে রাখবো? সবাই গোল করে ফেলো, ক ক ক। তাহলে কি হবে? ক্যালসিটোনিন ক্যালসিয়ামের মাত্রা কমায়। তো নিশ্চয়ই কেউ একজন আছে যে এটাকে বাড়াবে। তাহলে কে সেটাকে বাড়ায়? ক্যালসিটোনিন তো আর বাড়াবে না, বাড়ায় হচ্ছে প্যারাথরমোন। কে বাড়ায়? প্যারাথরমোন ক্যালসিয়ামের মাত্রা বাড়ায়। আচ্ছা, তাহলে দুইটা জিনিস পড়ছি। ক ক কতে কি হবে মাহিম? ক্যালসিটোনিন ক্যালসিয়ামের মাত্রা বাড়ায়। ঠিক আছে, ক্যালসিটোনিন ক্যালসিয়ামের মাত্রা কমায়, প্যারাথরমোন ক্যালসিয়ামের মাত্রা বাড়ায়। আচ্ছা, প্যারাথরমোন তো নিশ্চয়ই যেহেতু ক্যালসিয়ামকে বাড়াচ্ছে, নিশ্চয়ই কাউকে না কাউকে সে কমাবে। সে কাকে কমায়? ফসফেট বা ফসফরাসের মাত্রা কমায়। যে ক্যালসিটোনিন ক্যালসিয়ামের মাত্রা কমায়, তারপর হচ্ছে প্যারাথরমোন ক্যালসিয়ামের মাত্রা বাড়ায়, তাহলে প্যারাথরমোন ফসফরাসের মাত্রা কমায়। ঠিক আছে, এই 3টা কোয়েশ্চেন পড়তে হবে। এবার দেখো প্রশ্ন হবে, তাহলে প্যারাথরমোন কোন জায়গা থেকে গঠিত হয়? প্যারাথরমোন গঠিত হচ্ছে প্যারাথাইরয়েড থেকে। কি থেকে? প্যারাথাইরয়েড থেকে গঠিত হয়। প্যারাথাইরয়েড পাশে লিখতে পারো, ওই ছক থেকেও আমি দেখাই দিতে পারি। প্যারাথাইরয়েড থেকে গঠিত হয়। ঠিক আছে, প্যারাথাইরয়েড নামে একটা গ্রন্থি আছে। তাহলে বলতো প্যারাথাইরয়েড কোথায় অবস্থান করছে? প্যারা মানে কি জানো? প্যারা মানে পাশে। প্যারা মানে কি? পাশে। প্যারা মানে প্যারা দেওয়া না, প্যারা মানে পাশে থাকা, পাশে থেকে প্যারা দেওয়া। তাহলে দেখো প্যারা হচ্ছে, প্যারা মানে দুই পাশে। ঠিক আছে, থাইরয়েডের দুই পাশে যারা থাকে ওদের নাম কি হবে? প্যারাথাইরয়েড। ওকে, এবার দেখো শোনো, পাশে না থাকতে কখনো প্যারা দেওয়া যায় না। দূর থেকে কি প্যারা দেওয়া যায়? হ্যাঁ যায়। ও আগের দিন আমাকে আমার সকালে এসে একজন আমাকে দেখাচ্ছে, স্যার এই দেখেন ওই যে আমার এরকম ছবি, তারপর একটা কি ছিল ও এরকম, হ্যাঁ, তো এইগুলো হচ্ছে লাইভ দেখলাম আগের দিন গ্রুপে দিছে। তো তখন আমি বললাম ছবিটা আসলে ভালো, আরও রেজলিউশনটা ভালো হইতো। ওই সময় তো সাদা হয়ে গেছিলো না, ওটা যদি একটু ফ্রেশ থাকতো খুব ভালো লাগতো। তো আজকে করে দিই। তারপর আরেকটা কি, না হয় নাই, আরেকটা কি, এটা এরকম। ও ঠিক আছে, এখন দেখো এখন আচ্ছা, তোমরা কি সবাই তো জানো যে ক্যালসিয়ামের সাথে ভিটামিন ডি এর কানেকশন আছে। মানে আমাদের দেহে যদি ভিটামিন ডি ঠিকঠাক থাকে তাহলে আমাদের দেহে কী শোষিত হবে? ক্যালসিয়াম। কারণ ক্যালসিয়ামকে শোষণ করার জন্য আমরা যখন ক্যালসিয়াম খাই, মনে করো তোমার বডিতে ভিটামিন ডি নাই, তুমি ক্যালসিয়াম খাচ্ছ, প্রচুর ক্যালসিয়াম জাতীয় খাবার খাচ্ছ, তোমার দেহে ক্যালসিয়াম প্রবেশ করবে না, মানে শোষিত হবে না। কারণ ক্যালসিয়ামকে টেনে ধরে শোষণ করে নিয়ে যায় কে? ভিটামিন ডি। তাহলে আগে কি থাকতে হবে বডিতে? ভিটামিন ডি। এখন ভিটামিন ডি কীভাবে পাবা তুমি? খাবার থেকে তো পাবাই, আবার কি থেকে হয়? সূর্যের আলো থেকে ভিটামিন ডি প্রডিউস হয় না। তোমার ত্বকে যে কোলেস্টেরল থাকে, সেই কোলেস্টেরল ভিটামিন ডি এর প্রভাবে কিসে পরিণত হয়? সরি, সূর্যের আলোর প্রভাবে কিসে পরিণত হয়?
ভিটামিন ডি তে পরিণত হয়। তো ভিটামিন ডি এর নাম হচ্ছে, যে অনেকগুলো আছে, যে 125 ডাইহাইড্রক্সি কোলেক্যালসিফেরল, সেখান থেকে D4 হয়। D4 হচ্ছে ভিটামিন ডি, আর D3 হচ্ছে 125 ডাইহাইড্রক্সি কোলেক্যালসিফেরল। এরকম অনেক কিছু আছে, এগুলো এখন দরকার নাই। এবার হচ্ছে ভিটামিন ডি এর কথা। ভিটামিন ডি এর অভাবে শিশুদের কি হয়? রিকেটস। আর বড়দের কি হয়? দেখো, অসুস্থ তুমি, দেখো শিশুদের কি হয়? রিকেটস। আর বড়দের কি হয়? অস্টিওম্যালাসিয়া। অস্টিও মানে কি? হাড়। দেখো তো এই যে ভিটামিন ডি এর সাথে তো হাড়ের সম্পর্ক কি? কারণ ভিটামিন ডি থাকলে ক্যালসিয়াম থাকবে, আর ক্যালসিয়াম থাকলে কি হবে? হাড় ঠিক থাকবে। তার মানে ভিটামিন ডি এর অভাবে কি হবে? হাড়ের কোনো সমস্যা হবে। তাহলে বাচ্চাদের হাড় যখন বাঁকায় যায় তাহলে বলা হয় রিকেটস। রিকেটস কাদের হয়? বাচ্চাদের হয়। রিকেটস কাদের হয়? শিশুদের হয়। শিশুদের হবে রিকেটস, আর বড়দের কি হবে? অস্টিওম্যালাসিয়া, কারণ বড়রা মেলা বড় হয়ে গেছে, হাড় মেলা বাঁকেছে। অস্টিওম্যালাসিয়া। ওকে, এবার হচ্ছে থাইমাস। থাইমাস হচ্ছে একমাত্র গ্রন্থি যা ধীরে ধীরে শেষ হয়ে যায়। মানে আমাদের দেহের একমাত্র গ্রন্থি যা জন্মের সময় বড় থাকে, আস্তে 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 বয়সের সাথে কি হবে? শেষ হয়ে যাবে। থাইমাস। থাইমাসের থেকে একটা জিনিস ভালো করে পড়বা, টিতে থাইমাস, টিতে হচ্ছে টি লিম্ফোসাইট। তাহলে থাইমাস কি তৈরি করে? টি লিম্ফোসাইট তৈরি করে, এটুকু যথেষ্ট। এবার আসো আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স। মানে কি? ল্যাঙ্গারহ্যান্সের দ্বীপপুঞ্জ। ভেরি গুড। আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স। তো আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সে কি হবে? যে আলফা বিটা ডেল্টা গামা, মনে আছে? আলফা বিটা ডেল্টা গামা, তোমাদের মনে আছে? বিটা বানান কি? বিটা কি হবে? হচ্ছে না, বিটা, বুঝছো? জাইমা। ইতে কি হবে? ইতে কি? ইনসুলিন। তাহলে বিটাতে কি হবে? ইনসুলিন। ওকে, তাহলে বিটা থেকে ইনসুলিন, আলফা থেকে গ্লুকাগন। সবাই পারো? তারপরে বললাম যেটা সবাই ঘোলায় যায় সেটা কি? রক্তে গ্লুকোজের পরিমাণ সে কি করে? দেখো এদিকে তাকাও, সুন্দর করে পড়তে হবে, খেয়াল করো। গ্লুকাগন গ্লুকোজের পরিমাণ কি করে, আর ইনসুলিন গ্লুকোজের পরিমাণ কি করে? দেখো তো গ্লুকাগনের দিকে তাকাও। গ্লুকাগনে গ গুলা গোল করো। দেখো তো কয়টা গ আছে গ্লুকাগনে? 2টা গ। ইনসুলিনে কোনো গ আছে? নাই। দেখো গ্লুকাগন গ্লুকোজের পরিমাণ, তাহলে পুরো লাইনে কয়টা গ? 3টা। আর ইনসুলিন গ্লুকোজের পরিমাণ 1টা গ। তাহলে গ বেশি কোথায়? এখানে। তাহলে গ্লুকাগনে কি বেশি? গ বেশি। আর যেখানে বেশি সে কি করবে? বাড়ায়। তার মানে গ্লুকাগন গ্লুকোজের মাত্রা কি করবে? বাড়ায়। আর ইনসুলিন, এখানে গ তো নাই, তাহলে সে গ্লুকোজের মাত্রা কি করবে? কমাবে। যেখানে গ কম সে কি করে? গ কমায়। তাহলে মনে থাকবে? তাহলে বলো, গ্লুকাগন গ্লুকোজের মাত্রা বাড়ায়, ইনসুলিন গ্লুকোজের মাত্রা কমায়। কোথায়? রক্তে। তাহলে কোষে কি করবে? ঠিক উল্টা কাজ করবে। যদি কেউ রক্তে গ্লুকোজের মাত্রা কমায় দেয়, তার মানে সে গ্লুকোজটা নিয়ে কোথায় যাচ্ছে? কোষে যাচ্ছে। তাহলে কোষে সে কি করতেছে? এটাকে বাড়াই দিবে। উল্টা জিনিস হবে কোষের ক্ষেত্রে, ঠিক আছে? তাহলে বলতো কোষে গ্লুকোজের পরিমাণ বাড়ায় কে? ইনসুলিন। কারণ সে রক্তে কি করে? কমায় না। রক্ত থেকে কমায় সে কোথায় নিয়ে যাবে? কোষে নিয়ে যাবে। কনসেপ্ট ক্লিয়ার? ওকে, এবার চলো সোমাটোস্ট্যাটিনের কাজটা তোমরা পারো, যে আলফা আর বিটা এই দুজন যখন সেম সেম কাজ করে, বাড়াবে কমাবে, ওরা তো বাংলাদেশের মতো মারামারি লাগাই দিবে। বাড়াবে না কমাবো, দুজন মারামারি করবে। এখন এই জন্য কি করবে? এই সোমাটোস্ট্যাটিন হচ্ছে এই দুজনকে নিয়ন্ত্রণ করে, কন্ট্রোল করে, যেন তোরা মারামারি করিস না, এটা এখানে কাজ করা লাগবে, এটা কর। আর পিপি বা গামা তো পড়ছে ক্ষুধা হ্রাস করে। এটা কি করে? ক্ষুধা হ্রাস করে। পিপি বা গামা এটা হচ্ছে ক্ষুধা হ্রাস, ক্ষুধা হ্রাস করে। ওকে, এবার দেখো সব থেকে ইম্পর্টেন্ট এবং কঠিনের মধ্যে একটা, সেটা হচ্ছে অ্যাড্রেনাল। দেখো এটা হচ্ছে কিডনি। কিডনির উপরে টুপির মতো একটা গ্রন্থি। দেখো এর নাম কি? কিডনির নাম আমরা কি জানি? রেনাল। দেখো তো, অ্যাডজেসেন্ট টু রেনাল। অ্যাডজেসেন্ট মানে কি? সংস্পর্শে, পাশে, না? তাহলে একদম এর সাথে লাগানো। আবার বলতে পারি কি? সুপেরিয়র টু রেনাল। তাহলে এই গ্রন্থিটাকে আমরা দুইটা নামে বলতে পারি, একটা হচ্ছে অ্যাডজেসেন্ট টু রেনাল, আর একটা হচ্ছে সুপেরিয়র টু রেনাল। দেখো তো অ্যাডজেসেন্ট, তাহলে অ্যাড, আর এখান থেকে কি হবে? রেনাল। তাহলে অ্যাডজেসেন্ট টু রেনাল, তাই এর নাম কি? অ্যাড রেনাল। আর সুপেরিয়র টু রেনাল, তাই এর নাম কি হবে? সুপ্রা রেনাল। লিখে ফেলো, সুপ্রা রেনাল। তাহলে সবাইকে বুঝতে পারছো নাম কেন হয়েছে? মাহিম বুঝছো কেন এর নাম অ্যাড্রেনাল, কেন এর নাম সুপ্রা রেনাল? সেম জিনিসে কেন দুইটা নাম? ওকে, তাহলে অ্যাড্রেনাল বা সুপ্রারেনাল এইখান থেকে খরিত হয়। খুব ইম্পর্টেন্ট কিছু হরমোন আছে। দেখো এর আবার দুইটা অংশ আছে। আমরা সবাই পড়ছি না যে আমাদের কিডনির কয়টা পার্ট থাকে? এরকম ভেতরে থাকে মেডুলা, আর বাইরে কি থাকে? কর্টেক্স। তো এর ক্ষেত্রে কি হবে? কর্টেক্স আছে আর মেডুলা আছে, এরও সেম। তো কর্টেক্স থেকে 3টা হরমোন খরিত হয়। একজনের নাম হচ্ছে গ্লুকোকর্টিকয়েড। এটা পড়ানোর সময় আগের ব্যাচে আমার প্রচণ্ড খারাপ লাগতেছিল, বুকে ব্যথা করছিল, আমি বসে পড়ছিলাম।
তারপরে হচ্ছে তখন স্টুডেন্ট বলে, তখন কী করা যায় বলো তাহলে, ছুটি দিয়ে দেন। না আমি তো আসলে তোমাদের পরে আজকে শেষ করতে হবে। তখন একজন বললো কি, তাহলে একটা কাজ করা যায়, এখান থেকে কী কোয়েশ্চেন আসতে পারে? হ্যাঁ, মানবিক গুণাবলী। প্রথম যে কোয়েশ্চেন আসছে মানবিক গুণাবলী কী আসতে পারে, যে স্যার পড়াতে পড়াতে অসুস্থ হয়ে গেল, এখন কী করা উচিত? তাহলে কি পড়ানো বন্ধ করতে হবে? হ্যাঁ, ছুটি চাইতে হবে, অ্যাম্বুলেন্স ডাকতে হবে, মোবাইল বের করে ভিডিও করতে হবে। তা আমি তখন বুঝলাম তোমরা আসলে সবাই ট্যালেন্টেড, সুপার ডুপার ট্যালেন্টেড। সবাই বোঝো যে আসলে মানবিক গুণাবলী তোমাদের সবার মধ্যে ভরপুর আকারে আছে। তো কী করতে হবে তোমরা জানো, দেখো গ্লুকোকর্টিকয়েড, আর একটা হচ্ছে মিনারেলোকর্টিকয়েড, মানে মিনারেল থেকে আসে, আমি বই থেকে দেখাই দিব মিনারেলোকর্টিকয়েড। আর একটা হচ্ছে গোনাডোকর্টিকয়েড, মানে গোনাড মানে হচ্ছে যৌন অঙ্গগুলোতে হেল্প করে। এখন দেখো তো মিনারেলো, আগে বলি গ্লুকো মানে কি, কার্বোহাইড্রেট না? তাহলে বলো তো গ্লুকোকর্টিকয়েড কিসে হেল্প করবে? শর্করা জাতীয় খাদ্যের বিপাক নিয়ন্ত্রণ করবে। মিনারেলোকর্টিকয়েড কি করবে? মিনারেল মানে কি বলে ফেলো, খনিজ লবণ, তাহলে খনিজ লবণ বিপাক নিয়ন্ত্রণ করবে। আর হচ্ছে গোনাডোকর্টিকয়েড, গোনাড হচ্ছে যৌন বিভেদ, দ্যাট মিনস যৌন গ্রন্থি অঙ্গ, এগুলা বৈশিষ্ট্য বিকাশে হেল্প করবে। ওকে, এরপরে আসো মেডুলা থেকে গঠিত হয় কি? মেডুলা থেকে হবে হচ্ছে অ্যাড্রেনালিন আর নর অ্যাড্রেনালিন। কি কি বলো? অ্যাড্রেনালিন আর নর অ্যাড্রেনালিন। দেখো তিনটা জিনিস ফাঁকা জায়গা রাখা আছে। এপিনেফ্রিনের অপর নাম কি তাহলে? অ্যাড্রেনালিন। আর নর অ্যাড্রেনালিনের, নর এপিনেফ্রিনের অপর নাম কি? নর অ্যাড্রেনালিন। আরেকটা আছে হচ্ছে ডোপামিন। ডোপামিন, ডোপামিন কোন স্নায়ুতন্ত্রের হচ্ছে নিউরোট্রান্সমিটার বলো তো? কেন্দ্রীয় নাকি প্রান্তীয়? কেন্দ্রীয়, তাই না? ডগ, তাই না? ওকে। আর প্রান্তীয়র মধ্যে কি ছিল? অ্যাসিটাইল কোলিন। সবচেয়ে বেশি ব্যবহৃত হয় কোনটা? অ্যাসিটাইল কোলিন। ওকে, আজকে অনেকে আসে নাই না পরীক্ষার প্রেসারে। তোমাদের বলে রাখছি, সেটা হচ্ছে নেক্সট দিন যাদের 12টার পরীক্ষা, 12:30 যাদের পরীক্ষা আছে, মানে কলেজে, পাইনার কলেজে, আবার বয়রা মহিলা কলেজে হচ্ছে প্র্যাকটিক্যাল আছে, তো তোমরা সবাই 11টা থেকে 12টা ক্লাস করবা। কি কি করবো না? তাই প্র্যাকটিক্যাল যাবো না, তাহলে তোমাদের ইচ্ছা। আর যদি কেউ যাও সেক্ষেত্রে সে 11টা থেকে 12টা ক্লাস করলে হয়ে যাচ্ছে। মানে 12:30 ছুটি দিব না, তখন জাস্ট 12টার সময় ছুটি দিয়ে দিব। মানে 11:10 ক্লাস শুরু করবো, 12টার সময় ছুটি। আর তোমাদেরটা তোমাদের টাইমলি হবে। কি হ্যাঁ, প্র্যাকটিক্যাল হবে, তুমি জানতো না? ও ও আচ্ছা আচ্ছা, না আমি ভাবছি ও বলছে। আমি কিভাবে জানলাম? আমি কিভাবে জানছি? স্টুডেন্টরা কেউ বলে নাই আমাকে। একটা স্টুডেন্ট বলছে, স্যার আপনার হোয়াটসঅ্যাপে একটা ছবি পাঠাইছি, আমি ওটা দেখছি, তারপরে দেখলাম যে এই লেখা। বলেও না যে এই প্র্যাকটিক্যাল, মানে সবাইকে জানাতে চায় না, ঠিক আছে? পরে আমি বুঝে বললাম। তো দেখো এখানে খুব গুরুত্বপূর্ণ দুইটা কোয়েশ্চেন আছে। এপিনেফ্রিন, আচ্ছা মহিলা কে কে আছো? ঠিক আছে, ওকে ওকে ঠিক আছে। না আমি আবার, তোমরা ভেবো না যে আমি পরের লাইন বলবো যে বাকি সবাই পুরুষ, আমি এতটাও লেম লেম জোকস বলি না। দেখো তাহলে প্রথমে আসো, এপিনেফ্রিন, নর এপিনেফ্রিন আর হচ্ছে ডোপামিন। এখন ঘটনা হচ্ছে এই এপিনেফ্রিন আর নর এপিনেফ্রিন কি কাজ করে মনে রাখবা। এখানে বইয়ে একটা লাইন তোমরা পড়বা, হৃদগতি বৃদ্ধি করে। এপিনেফ্রিন মানে অ্যাড্রেনালিন, খুবই ইম্পর্টেন্ট। মনে করো অ্যাড্রেনালিন কিন্তু একটা গুরুত্বপূর্ণ হরমোন, ঠিক আছে? ভয়, আনন্দ, শোক, মানে মনে করো হঠাৎ করে ভয় পাইছো, তখন তোমার কি বেড়ে যাবে? হার্টবিট বেড়ে যাবে। খুব শোক পাইছো, হার্টবিট বাড়ে যাবে। আর আনন্দে তো হার্টবিট আরো বেশি বেড়ে যাবে, তাই না? জাস্ট মাথায় রাখো, ভয়, আনন্দ, শোক কি হবে? হার্টবিট বেড়ে যাবে। শুধু তাই না, আমরা যখন এটা পড়ি এখানে অনেক কাহিনী আছে, আরও অনেক কিছু। মনে করো এটা ঘটনা কেমন করে পড়া হয়, ধরো মাশরাফি ওর বাড়িতে সুন্দরবন এলাকার কাছাকাছি, তাই না? হ্যাঁ, আরে ওই দিক দিয়ে তো সুন্দরবন কাছেই হবে, পাইকগাছার দিকে। তো সুন্দরবনেও বেড়াতে গেছে, হঠাৎ করে ওর খুব হিসু পাইছে, তখন ও হচ্ছে সুন্দরবনে ভাবছে কি, তাহলে ওই সুন্দরবনে ভেতরেই আছে, হিসু করতেছে, হঠাৎ একটা বাঘ সামনে চলে আসছে, তাহলে ওর কি হয়ে যাবে? বন্ধ হয়েছে। তাহলে এইটা যে বন্ধ করে দিল, এই কাজটা আসলে কে করলো? এরা করলো, অ্যাড্রেনালিন, ঠিক আছে? হার্টবিট বেড়ে যাচ্ছে, এদিকে ওগুলো বন্ধ হয়ে গেছে। ওকে,
দেখো আরো অনেক কিছু আছে এখন। ওকে, আরেকটা বিষয় হচ্ছে তোমাদের এখান থেকে আরেকটা জিনিস মনে হয় পড়ায় শেষ করব। এগুলো হয়েছে, সবাই এবার একটু বক্সে আসবো। দেখো তার আগে এই পাশের পেজে সবাই আসো, পিটুইটারি গ্রন্থি, এবার বইয়ের বক্সে আসবো। পিটুইটারি থেকে ছয়টা না, এখানে 7টা। কয়টা হরমোন? কি কি? ফ্ল্যাগ টপ। কি পড়বো আমরা? ফ্ল্যাগ টপ। মানে পিটুইটারি থেকে মূলত এগুলা সবচেয়ে বেশি ঘটিত হয়। তো সবচেয়ে বেশি মানে ইম্পর্টেন্ট হরমোন ফ্ল্যাগ টপ। এফ থেকে FSH মানে কি? এগুলো সব একটু বইয়ের ছক থেকে সুন্দর করে পড়াই দিব। দেখো ফলিকল স্টিমুলেটিং হরমোন, আগে সবাই মনোযোগ দাও, 5 মিনিট মনোযোগ দাও, খুব ভালো করে এই ছকটা মুখস্থ করে ফেলতে হবে। ছকটা খুব বেশি কঠিন না, অলরেডি আমাদের ছকের অর্ধেক একটু বেশি পড়া হয়ে গেছে। দেখো তো বৃদ্ধিপোষক হরমোন, বৃদ্ধিপোষক হরমোন হচ্ছে STH, মানে সোমাটোট্রপিক হরমোন। আচ্ছা, এরা হচ্ছে কোষকে টিস্যুকে গিয়ে বলে তুমি বৃদ্ধি পাও। আবার থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, ওই যে বলছিলাম থাইরয়েডের কাছে একটা হরমোন যে বলবে থাইরয়েড তুমি বৃদ্ধি পাও। তাহলে আমি একটা গ্রন্থি, আমি একটা হরমোন ক্ষরণ করছিলাম, তাহলে আমি বলতো কি গ্রন্থি? পিটুইটারি গ্রন্থি। ঠিক আছে, কারণ গ্রন্থি রাজ মাস্টার। এখন দেখো এখানে হচ্ছে থাইরয়েড উদ্দীপক হরমোন হচ্ছে থাইরয়েড গ্রন্থির বৃদ্ধি নিয়ন্ত্রণ করে এবং ক্ষরণ নিয়ন্ত্রণ করে। সেকেন্ড হচ্ছে থার্ড কি? লুটিনাইজিং হরমোন। তোমাদের দুইটা কোশ্চেন আমি পড়ে দিচ্ছি, সেটা ক্লিয়ার করো সবাই। দেখো লেখা আছে লুটিনাইজেশন মানে কি? লেখা ডিম্বপাত। লুটিনাইজেশন মানে কি? ডিম্বপাত। আর ল্যাকটেশন মানে কি? দুগ্ধক্ষরণ। ল্যাকটেশন মানে কি? দুগ্ধক্ষরণ। খেয়াল করো, ল্যাকটেশন হচ্ছে দুধ না, তাই ল্যাকটোজ, ল্যাকটেশন। ল্যাকটেশন কি হবে? দুগ্ধক্ষরণ। আর লুটিনাইজিং কি হবে? ডিম্বপাত। লুটিনাইজেশন ওই যে মাসিকের সময় 14তম দিনে ডিম্বপাত হয়, পাশে লিখে রাখো 14তম দিনে। বোঝো না বোঝো লিখে রাখো, যদি কোনোদিন পরীক্ষাতে আসে ডিম্বপাত কততম দিনে হয়, অ্যান্সার কি হবে? 14তম দিনে হবে। এবং কার প্রভাবে তাহলে হবে? কোন হরমোনের প্রভাবে? লুটিনাইজিং হরমোন, সংক্ষেপে হচ্ছে LH। ঠিক আছে, তাহলে বলো ডিম্বপাত হয় কোনটার প্রভাবে? লুটিনাইজিং হরমোন। এখানে দুগ্ধকরণ লেখা আছে, এটা পড়া লাগবে না। দুগ্ধকরণ মূলত পড়বা কোন জায়গা থেকে? প্রোল্যাকটিন। প্রোল্যাকটিন, প্রোল্যাকটিনতে কি হবে? স্তন গ্রন্থির বৃদ্ধি এবং দুগ্ধকরণ, মনে থাকবে। তাহলে স্তন গ্রন্থির বৃদ্ধি এবং দুগ্ধকরণ কি করবে? প্রোল্যাকটিন। ল্যাকটেশন থেকে মনে রাখবা। এবার দেখো ফলিকল স্টিমুলেটিং হরমোন, এর মানে হচ্ছে ফলিকল, ডিম্বাশয়ের অভ্যন্তরে মিলিয়ন মিলিয়ন ফলিকল থাকে, কিন্তু একজন নারীর সারা জীবনে 45 থেকে 50 বছর বয়সের মধ্যে 350 থেকে 400টা ফলিকল ডিম্বাণুতে পরিণত হয়। বুঝতে পারছো? তাহলে কি 400টা বাচ্চা হবে? না, যখন ডিম্বাণুর সাথে শুক্রাণু মিলিত হবে তখনই শুধুমাত্র সন্তান হবে। বুঝতে পারছো? তাহলে কতগুলা বললাম? 400টা। সারা জীবনে কতগুলা ফলিকল পূর্ণতা পায়? ওই পূর্ণতা করার জন্য যারা কাজ করে তারা হচ্ছে ফলিকল স্টিমুলেটিং হরমোন। বুঝতে পারছো? ফলিকলগুলো কোথায় থাকে? ডিম্বাশয়ের ভেতরে। তাহলে ফলিকলের পূর্ণতাকে ফলিকল স্টিমুলেটিং হরমোন। অনেক কিছু কিন্তু বুঝাই দিচ্ছি, ফলিকল স্টিমুলেটিং হরমোন। এবার চলে আসো মেলানোসাইট উদ্দীপক হরমোন, মেলানোফোর তৈরি করে। প্রশ্ন, মেলানিন, মেলানিন, মেলানিনের কারণে কি হয়? মেলানিনের কারণে কালো হয়। যাদের মেলানিন আছে তারা হচ্ছে কালো, যাদের মেলানিন, যারা মনে করো ফর্সা, ওদের কি মেলানিন? ওরা মেলানিনের অভাবে ভুগছে। তাদের হচ্ছে মেলানিনের অভাব। এখন দেখো আমাদের সবার মেলানিন আছে, আমরা সবাই মেলানিন সমৃদ্ধ মানুষ। আচ্ছা দেখো এরপরে চলে আসো, এই যে পশ্চাৎ থেকে ঘটিত হয় দুইটা। ADH মানে কি? পড়ছি আমরা, অ্যান্টিডায়াবেটিক হরমোন। আর হচ্ছে অক্সিটোসিন। অক্সিটোসিন কি করে? জরায়ু সংকোচন করে, পড়াই দিবনি লাস্টে। এবার এটাতে আসো পিনিয়াল। এই যে পিনিয়াল খুবই ইম্পর্টেন্ট। পিনিয়াল, মেলাটোনিন আর ঘুম জাগরণ চক্র। বলো ঘুম জাগরণ চক্র কি হবে? পিনিয়াল। আগের দিন বলছিলাম এই যে অ্যাডমিশনের সময় সবার কি থাকে? প্রচুর ঘুম পড়ে পোলাপান, ঘুমের পিনিক মেলা থাকে। ঘুমের পিনিক মেলা বা পিনিক মেলা ঘুমের। ঠিক আছে, তাহলে কি? ঘুমের পিনিক মেলা, পিনিক মেলা ঘুমের। তোমরা কি পিনিক খাইছো? লেবুর পিনিক? হ্যাঁ, ওই লেবুর পিনিক হচ্ছে বাসায় বানায় খাইলে মনে হয় বেস্ট হয়। আমি জানি না, বাজার থেকে একবার খাইছিলাম ওই খোলা মাছের এখান থেকে, কি জঘন্য লাগতেছিল। বাট রাজশাহীর দিকে ওইগুলো মানে খুব ভালো বানায় আই থিঙ্ক। ওইদিকে মানুষের পিনিকও বেশি। পিনিয়াল ওইদিকে তো খারাপ। ঠিক আছে, তুমি বাসায় যে ট্রাই করে বেস্ট একটা রেসিপি নিয়ে আমাকে দেবে, স্যার এটা আমি মানেছি, এটা আপনি খান। দেখো
এর থেকে? তো সেটাই তো বলছি। না না, রেসিপি বানাবো আগে, একটা অনেকগুলো ট্রাই করবো, যেটা বেস্ট হবে ওটাই বানাই নিয়ে আসবা। আমি কি এত পাগল নাকি ওর রেসিপি চাবো ওর কাছে? আমি নিজে কি রান্না করতে পারি নাকি, বানাইতে পারি নাকি? এবার আসো, প্যারাথরমোন তো পড়ছি, মনে আছে ক্যালসিয়াম কি করে? ক্যালসিটোনিন ক্যালসিয়ামের মাত্রা কমায়, আর প্যারাথরমোন ক্যালসিয়ামের মাত্রা বাড়ায়। প্যারাথরমোন অন্য কি করে? ফসফরাসের মাত্রা কমায়, ঠিক আছে? এই যে ফসফরাসের বিপাক কমায়। এবার দেখো থাইমাস, থাইমোসিন, টি লিম্ফোসাইট পড়ছি, আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স পারবা, সুপাররেনাল পারবা, কর্টেক্স, এগুলো সব পড়ানো হয়েছে। দেখো নর অ্যাড্রেনালিন, সাউন্ড করো না, নর অ্যাড্রেনালিন, রতে কি? রক্তচাপ, রতে কি? রক্তচাপ। কি হয়েছে? নর অ্যাড্রেনালিন, যে হাসতেছে ওরা হচ্ছে নারী অ্যাড্রেনালিন। এখন দেখো ডোপামিন। আচ্ছা এবার চলো, তোমাদের কষ্ট হতেও কষ্ট পাচ্ছে। দেখো শুক্রাশয় থেকে গঠিত হয় কি? টেস্টোস্টেরন। আর ডিম্বাশয় থেকে গঠিত হয় কি? ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন। তাহলে সবাই একটু শীটে চলে আসো লাস্টে। দেখো শীটের লাস্টে একদম লাস্টের দিকে আছে যে গর্ভাবস্থায় মানে প্রেগনেন্সিতে কোন হরমোন? প্রেগনেন্সি প্রোজেস্টেরন। কি মনে রাখবো আমরা? প্রেগনেন্সি প্রোজেস্টেরন। আর জরায়ু সংকোচন করে কে? অক্সিটোসিন। সৌরভ, জরায়ু সংকোচন করে কে? হাসলে কেন? জরায়ুর প্রসারণ করে কে? রিল্যাক্সিন। আসলে ঘটনাটা হচ্ছে সাদ, আগের ব্যাচে কি হয়েছে, আমি তো বসে পড়াচ্ছিলাম, তখন আমি বলছি যে জরায়ুর, আচ্ছা আগে তোমরা একটা লাইন আগে বোঝো। বাচ্চা যখন মায়ের গর্ভ থেকে বের হয় তখন জরায়ু কি হতে হয়? সংকুচিত হতে হয়। তো এই কথাটা মেয়েদের চেয়ে ছেলেরা একজন খুব বেশি সংকুচিত হয়, এরকম মাথা নাড়াচ্ছে। তখন আমি বলছি কি, ও তোমার ফ্রেন্ড আবার তোমার এখন না জিজ্ঞেস করে বসে যে কয়বার সংকুচিত, কয়বার বের করছো, তাই। তো বাচ্চা যখন বের হয় তখন জরায়ু সংকুচিত হতে হয়, মানে এটা অনেকে ভুল কনসেপ্ট মনে করে। সংকোচন মানে কি আটকায় রাখা না। যেমন মনে করো, ধরো যে বোতলের ক্ষেত্রে নর্মালি এরকম মনে করে আছে, এখন যদি পানিটা বের করছে তখন কি করতে হবে? চাপ দিতে হবে না? সংকোচন হইলে তখনই কি হবে? বাচ্চা বের হবে। বুঝতে পারছো? তাহলে ওই বাচ্চা বের হওয়ার সময় সংকুচিত হতে হয়, সংকোচন করে কে? অক্সিটোসিন। সংকোচন করে কে? অক্সিটোসিন। এটা ইম্পর্টেন্ট। এবং এই যখন এই যে গাইনি ওয়ার্ডে মহিলাদের বাচ্চা প্রসব হয় তখন তাদেরকে অক্সিটোসিন ইঞ্জেকশন দেওয়া হয়, অক্সিটোসিন ড্রিপ দেওয়া হয়, যেন দ্রুত সংকোচন করে বাচ্চা বের হতে পারে। আর হচ্ছে আরেকটা কি আছে? রিল্যাক্সিন। যখন রিল্যাক্স হয় মানে জরায়ু যখন প্রসারিত হয় তখন কোন হরমোন এই কাজটা করে? রিল্যাক্সিন। আসলে জরায়ু সংকোচন করে হচ্ছে অক্সিটোসিন। জরায়ু গর্ভাবস্থায় কত গুণ বড় হয় বলো তো? 20 গুণ বড় হয়। কত গুণ বড় হয়? 20 গুণ বড় হয়। পরে আবার যখন বাচ্চা প্রসব হয় তখন আস্তে জরায়ু আবার কি হয়ে যাবে? আগের জায়গায় চলে আসে। আর বাচ্চা বড় হওয়ার সময় কি হতে হয়? রিল্যাক্স হতে হয়, ঠিক আছে? এবার দেখো আর দুইটা জিনিস পড়লে আমাদের হয়ে যাচ্ছে। গ্রোথ হরমোন যখন অস্বাভাবিক হয়, যেমন শিশু দেহে যদি কম হয় তখন হয় বামনত্ব বা ডোয়ারফিজম। আর শিশু দেহে বেশি হলে কি হবে? দৈত্যত্ব হয়ে যাবে। মানে শিশু কি হয়ে যাবে? দৈত্যত্ব হয়ে যাবে, জায়ান্ট হয়ে যাবে, তাই জাইজান্টিজম। আর বয়স্কদের ক্ষেত্রে যদি গ্রোথ হরমোন বেশি গঠিত হয় তখন কি হয়ে যাবে? সে গরিলা হয়ে যাবে। গরিলাত্ব। খেয়াল করো, তাহলে শিশুদের দেহে গ্রোথ হরমোন বেশি, কি হয়ে যাবে? ব্যাপারটা বেশি, দৈত্য হয়ে যাবে। শিশুরা হবে দৈত্য, আর বয়স্করা কি হবে? গরিলা। একটা বয়স্ক মানুষ, তার গ্রোথ হরমোন বেশি হয়ে গেছে, তখন সে কি হয়ে যাবে? মানুষ থেকে গরিলা হয়ে যাবে, ঠিক আছে? আর শিশুরা কি হয়ে যাবে? দৈত্য হয়ে যাবে। মানে ছোট থেকে আস্তে আস্তে বড় হইতে হইতে দৈত্য হয়ে যাবে। কি তুমি দৈত্য হয়ে গেছো? কোথায় যাবা? কেন? টাইম কি হয়েছে? ফার্দার আর কোনোদিন দুপুর 2টার আগে যদি কেউ আমার জিজ্ঞেস করো তার পরের দিন ব্যাসে আসার দরকার নাই। স্ট্রেট কথা। ক্লাসের মধ্যে কেউ আর কোনোদিন এগুলো জিজ্ঞেস করবে না। টাইম হবে তারপরে যদি করো সেটা একটা পরের কথা। টাইমের মধ্যে কেউ কোনো কথা বলবো না। না, ভুলে গেছি আমি। দেখো লাস্ট এইটুকু পড়লে তো পড়া শেষ। দেখো থাইরক্সিন যদি অস্বাভাবিক হয় তখন তাকে কি বলা হবে? থাইরক্সিনের ক্ষেত্রে অনেক ঝামেলা আছে। শিশুদের দেহে থাইরক্সিন কম হলে কি বলা হয়?
ক্রিটিনিজম। কি বলা হয়, উচ্চারণ করো সবাই। আর শিশুদের দেহে থাইরক্সিন বেশি হলে কি হবে, গলগণ্ড। আর বয়স্কদের কম হইলে কি হবে, মিক্সিডিমা। তাহলে বলো, শিশুদের কম হইলে কি হবে, ক্রিটিনিজম, আর বয়স্কদের কম হলে কি হবে, মিক্সোডিমা। বেশি হইলে গলগণ্ড হয়। গলগণ্ড হইলে কি গলা ফুলে যাবে না? তাহলে বেশি বেশি হতে হবে না, না আয়োডিন অভাব হইলে গলগণ্ড হয়। আর বেশি হইলে থাইরক্সিন বেশি হইলে হচ্ছে গলগণ্ড হয়। ঠিক আছে, এটা বইয়ের কনসেপ্ট, কিন্তু মেডিকেলের কনসেপ্ট একটু অন্যরকম, ওটা বোঝাইতে গেলে ঝামেলা হবে। যা লেখা আছে আপাতত দেখো। তাহলে বলো, তাহলে শিশুদের ক্ষেত্রে ক্রিটিনিজম হবে কমে গেলে, আর বড়দের কমলে কি হবে, মিক্সোডিমা। তাহলে বলো, যদি আমার এখন থাইরক্সিন কমে যায় আমার কি হবে, কি হবে, ক্রিটিনিজম। এই আমার কি হবে, আমার কি মনে হয়, শিশুদের দেহে ক্রিটিনিজম হবে, আমার তাহলে কি হবে, ক্রিটিনিজম হবে। আমার বয়স কত, তোমাদের তো বলা হয়েছে, তুমি একটু কমাই ফেলছো। বাও কি তাও, আমি অনেকবার বলছি বাও কি তাও। আগের বছর বলতেছে 18, মানে কিসের 18, বাও কি তাও। আর তোমাদের তাহলে বলছে তো আমাদের তো এখনো জন্মই হয় নাই। স্টুডেন্টরা বলছে আমাদের তো এখনো জন্মই হয় না, তোমাদের মধ্যে এখন তোমার যদি জন্মই না হয় তাহলে আমি মনে করি তোমরা কি ব্যাস করতেছো এখন, প্রি মেডিকেল। তো তোমরা এখন আল্লাহর আরশের থেকে এসে রুহুরা এসে পড়তেছে প্রি বার্থ মেডিকেল।